ল কলেজের একটি মেয়ে মিসিং। পরবর্তী দিন লেকের পাড়ে মেয়েটির লাশ পাওয়া যায়। পুলিশের তদন্তে আত্মহনন প্রমাণিত হলে পুলিশ কেসটি ক্লোজও করে দেয়। কিন্তু এর ঠিক 6 মাস পর একজন পুলিশে ভর্তি হতে ইচ্ছুক সাধারণ একটি ছেলে মনে করে এটি খুন ছিল। তার কথায় পুরো মিডিয়াতে তোলপাড় শুরু হয়ে যায়। পুলিশও বাধ্য হয়ে কেসটি পুনরায় তদন্ত করে। একদিকে পুলিশকে তাদের সম্মান ধরে রাখতে হবে, অন্যদিকে ওই ছেলেটি ওই মৃত মেয়ের খুনের রহস্য উন্মোচন করে ছাড়বে। সে কি পারবে পুলিশকে উপেক্ষা করে মেয়েটির খুনিকে ধরতে? আর কি হয়েছিল মেয়েটির সাথে, কে কি কারণে মেয়েটিকে মারল, জানতে শেষ পর্যন্ত দেখতে হবে। হ্যালো ফ্রেন্ডস, দিস ইজ প্লাবন অ্যান্ড ওয়েলকাম টু প্লাবন ওয়ার্ল্ড। বলছি মালায়ালাম ভাষায় সম্প্রতি মুক্তি পাওয়া মার্ডার মিস্ট্রি সাসপেন্স থ্রিলার মুভি আনন্দ শ্রীবালার কথা। 26 মে 2023, এর্নাকুলাম মহিলা পুলিশ স্টেশন। এক দম্পতি এসে জানায় তাদের মেয়ে মিসিং। মেয়েটির নাম মেরিন। মেরিন ল কলেজে পড়ে। হোস্টেলের ওয়ার্ডেন জানায় ও সবসময় 7টার মধ্যেই ফিরে আসে। আজ এখনও আসেনি। আমরা কোথাও খুঁজেও পাচ্ছি না। লেডি কনস্টেবল জানতে চায় হোস্টেল কোথায়। ওয়ার্ডেন জানায় নর্থে। এসআই বলে তাহলে এখানে কেন এসেছেন? নর্থ স্টেশনে যান, আমরা কল করে বলে দিচ্ছি। রিটার্ন কমপ্লেন দিলে বাকিটা তারা দেখবে। এরপর তারা নর্থ স্টেশনে যায়। সেখানেও সব কিছু জানার পর দায়িত্বে থাকা এসআই বলে সেন্ট্রাল স্টেশনে যেতে হবে। ওয়ার্ডেন বলে দেখুন স্যার, মেয়েটি 3 ঘন্টা যাবৎ মিসিং। ওকে না খুঁজে আমাদের স্টেশন থেকে স্টেশন ঘোরাচ্ছেন। কিন্তু এসআইয়ের কথা, খুঁজে পেতে হলে সঠিক জায়গায় তো যেতে হবে। এর জন্য তারা আবার সেন্ট্রাল স্টেশনে গিয়ে সিআই বেনির কাছে রিটেন কমপ্লেন দেয়। কমপ্লেন পেয়ে বেনি মেরিনের ফটো নেয় এবং এএসআই সেতুকে দিয়ে বলে এখন সব স্টেশনে পাঠিয়ে দাও। এবং মেরিনের বাবা মাকেও বলে এখন আপনারা আসতে পারেন। ওর ফোনে হয়তো চার্জ নেই, কোনো বন্ধুর বাড়িতে যেতে পারে, চিন্তা করবেন না, মেয়েকে পেয়ে যাবেন। বেনি সেতুকে এখনই কন্ট্রোল রুমে জানিয়ে দিতে বলে, সাথে শহরের হসপিটালগুলোর অ্যাক্সিডেন্ট কেসগুলো খতিয়ে দেখতে বলে। কথা মতো কন্ট্রোল রুমে জানানোর পর কন্ট্রোল রুম থেকে দায়িত্বে থাকা সকল ইউনিটকে এই বিষয়ে জানিয়ে দেওয়া হয়। সিন পরবর্তী দিন সকালে। থানা থেকে এএসআই সেতু কল করে বেনিকে জানায়, স্যার আইল্যান্ড পুলিশ থেকে খবর এসেছে, তারা লেকের মধ্যে একটি মেয়ের বডি পেয়েছে। গত রাতের মিসিং মেয়ের সাথে ম্যাচও করছে। বেনি জানতে চায় ওর পরিবারকে খবর দিয়েছ? সেতু জানায় তারা তো গত রাত থেকে এখানেই আছে। খবর পাওয়া মাত্রই বেনি দ্রুত থানায় চলে আসে। বেনিকে দেখে মেরিনের বাবা জয় জানতে চায় আমার মেয়ের কোনো খবর পেলেন? বেনি বলে জয় আমাদের কোথাও যেতে হবে। এরপর জয়কে নিয়ে বেনি সেই স্পটের উদ্দেশ্যে রওনা হয়। তবে ওয়াকি টকিতে যখন বডির বিষয়ে বলা হচ্ছিল তখনই জয় বুঝতে পারে তার মেরিন হয়তো আর বেঁচে নেই। এরপর লোকেশনে গিয়েই দেখে যে মেয়েটার বডি পাওয়া গেছে সেটা তার মেয়ে মেরিনেরই বডি। এরপর বডির পোস্টমর্টম করা হয়। কলেজ ফ্রেন্ড, আত্মীয় স্বজন সবাই মিলে সৎকার করে। এদিকে মেরিনের বয়ফ্রেন্ড রনির সাথে সাম্প্রতিক কলহের জেরে মেরিন আত্মহনন করতে পারে এই সন্দেহে মেরিনের বয়ফ্রেন্ড রনিকে অ্যারেস্ট করা হয়। কিন্তু মেরিনের বাবা জয় তদন্ত টিমের বিরুদ্ধে সোজা এডিজিপির কাছে কমপ্লেন করে, কারণ তার মেয়ের সাথে আসলে কি হয়েছে জয় তার সত্যিটা জানতে চায়। কেসটি কন্ট্রোভার্সিয়াল হয়ে উঠলে পুলিশের ক্রাইম ব্রাঞ্চকে কেসের তদন্তভারও দেওয়া হয়। তখনও শহর জুড়ে মেরিনের বিচারের দাবিতে প্রোটেস্ট চলছে। সিন চলে যায় এর ঠিক 6 মাস পর। এই মেয়েটির নাম শ্রীবালা। শ্রী একটি নিউজ চ্যানেলের রিপোর্টার। পরবর্তী এপিসোডের স্টোরি নিয়ে অফিসে যাচ্ছে। শ্রী ভুল করে অন্য একজনের বুক করা একটি উবারে উঠে পড়ে। আর আমরাও দেখতে পাই মেরিনের বয়ফ্রেন্ড মানে রনি, পুলিশ যাকে অ্যারেস্ট করেছিল সেই রনি এখন উবার চালাচ্ছে। শ্রী তার ভুল বুঝতে পেরে নেমে যায়। এরপর বুক করা উবারে উঠে অফিসে চলে যায়। এরপর বসের কাছে গেলে বস তার প্ল্যানটি জানতে চায়। শ্রী বলে গত 1 বছরে শুধু কোচিতে 14 জন স্টুডেন্ট আত্মহনন করেছে, আর পুরো কেরালাতে এমন 54টি কেস আছে। 6 মাস আগে লেকের মধ্যে ল কলেজ স্টুডেন্ট মেরিনের বডি পাওয়া গিয়েছিল। লোকাল পুলিশ এফআইআর দিয়েছিল মেরিন গোশ্রী ব্রিজ থেকে জাম্প করে আত্মহনন করেছে। পরবর্তীতে কেসটি সিবিআইতে ট্রান্সফার করা হয়েছিল। বস বলে আমি জানি বয়ফ্রেন্ডের সাথে ইস্যু নিয়ে আত্মহনন করেছিল, কিন্তু শ্রীর কথা সেটা তো পুলিশের থিওরি। পুলিশের বয়ফ্রেন্ডকে অ্যারেস্ট করেছিল, কয়েকদিন রিমান্ডেও ছিল, এখন ছেলেটি ট্যাক্সি চালাচ্ছে। বসের কথা কেসটি তো তদন্তের পর বন্ধ করে দিয়েছে, এখানে নিউজ ভ্যালু কোথায়? শ্রী বলে অভয় কেসের কথা মনে আছে, ক্লোজ হওয়ার 30 বছর পর একটি নিউজের কারণে আবার রিওপেন হয়েছিল, কারণ তার বাবা মা মনে করেছিল তার মেয়ে খুন হয়েছে। এই কেসও তেমনই, পুলিশ কিছু নিয়ে মুখ খুলছে না, তারপর পাবলিকের ইন্টারেস্টও আছে। বস বলে যে কেস পুলিশ তদন্ত করে সব তথ্য প্রমাণের ভিত্তিতে আত্মহনন বলে ক্লোজ করে দিয়েছে, এখন তুমি বলছো মার্ডার, তুমি কি প্রাইভেট ডিটেকটিভদের তদন্ত করাবে নাকি? অবশ্য স্ত্রীর কথা দরকার পড়লে তাই করব। এরপর আমাদের মুভির মূল চরিত্র আনন্দকে দেখানো হয়। আনন্দ শ্রীবালা, আর এ হচ্ছে আইজ্যাক। আইজ্যাক পুলিশের রেকর্ড রুমের দায়িত্বে আছে, আর আনন্দ আইজ্যাককে সাহায্য করে। তবে আনন্দ এখনও পুলিশের চাকরিটা পায়নি। আনন্দের মা শ্রীবালা পুলিশের হেড কনস্টেবল ছিল, সেই সুবাদে আইজ্যাকের সাথে সম্পর্ক। আনন্দ এখন পুলিশে ভর্তি হতে চেষ্টা করছে, তবে যতদিন পুলিশের চাকরি না পাচ্ছে কিছু তো একটা করতে হবে।
এজন্য আনন্দ একটি কোম্পানিতে ইন্টারভিউ দিতে চায়, যেখানে গ্রুপ ইন্টারভিউ চলছিল। সবার মধ্যে আনন্দকে যখনই আনন্দের মায়ের ব্যাপারে জানতে চাওয়া হয়, আনন্দ তখনই একটু অন্যমনস্ক হয়ে যায়। আনন্দ খুবই ঘাবড়ে যায়। মূলত আনন্দকে যখনই কেউ তার মায়ের ব্যাপারে জানতে চায়, তখনই তার এমনটা হয়, কারণ 15 বছর আগে তার মা মারা গেছে। তবে এখনও আনন্দ তার মাকে দেখতে পায়। আনন্দ সবসময় তার পাশে তার মাকে কল্পনা করে, এমনকি তার মা তাকে সবসময় সাহস যোগায়। আর তার মায়ের নামও শ্রীবালা। সিন চলে যায় সন্ধ্যায়। এখানে আমরা জানতে পারি শ্রী আনন্দের গার্লফ্রেন্ড, আর আইজাক শ্রীর চাচা। আনন্দ বলছিল শেষ মুহূর্তে এসে মায়ের কথা জানতে চাইল, আর সবকিছু আমার এলোমেলো হয়ে গেল। শ্রী বলে, তুমি আগে ডক্টরের অ্যাডভাইস ফলো করো, তোমার এই আনওয়ান্টেড ফিলিংস সব চলে যাবে। অবশ্য আনন্দের কথা, আমার মায়ের সম্পর্কে ফিলিংস সেটা আনওয়ান্টেড কী করে হয়? আর আমার মায়ের স্মৃতি ভুলে আমি কোনো চাকরি করতে চাই না। আইজাক বলে, তোমার এসআই টেস্টের রেজাল্ট আসতে দাও না। কিন্তু আনন্দ তাতেও ভরসা পাচ্ছে না। আনন্দের কথা যদি না হয়, শ্রী বলে, তাতে কি, বাবা তো বলেছে তোমার কোনো চাকরি না থাকলেও তোমার সাথে আমার বিয়ে দিবে। আনন্দ আইজাককে বলে, ওকে বিয়ে করাই তো আর আমার জীবনের একমাত্র মূল লক্ষ্য না, তাই না? 12 বছর বয়স থেকে আমি একাই বড় হয়েছি, আমি আগে নিজ পায়ে দাঁড়াতে চাই। অবশ্য এর জন্য শ্রী বলে, তার জন্য আমার কাছে একটি জব আছে। আর তাই শ্রীর নেক্সট এপিসোডের জন্য আনন্দকে ক্রিয়েটিভ সাপোর্ট হিসাবে অ্যাপয়েন্ট করার সিদ্ধান্ত নেয়। সিন চলে যায় পরবর্তী দিন। প্ল্যান মতো শ্রী মেরিনের নিউজ করতে মেরিনের বাড়িতে যায়, এবং মেরিনের বাবা মায়ের সাথে কথা বললে তারাও জানায় আমাদের মেয়ে কখনোই আত্মহনন করবে না। শ্রী জানতে চায় ওর সাথে আপনাদের শেষ কী কথা হয়েছিল। সিন ফ্ল্যাশব্যাকে। মেরিনের মৃত্যুর দিন মেরিন দুপুরে কল করে তার মাকে বলছিল, মা আমার রেজাল্ট পাবলিশ হয়েছে, আমি পাশ করেছি। মেরিনের মা বলছিল, তুই বাড়িতে আসবি না? কিন্তু মেরিন বলে, আগামী সোমবার আমার একটি প্রজেক্ট সাবমিট করতে হবে, আমি বাড়িতে আসতে পারবো না, তোমরা এখানে চলে আসো, আমরা একসাথে ঘুরবো। এদিকে মেরিনের ফোনে চার্জ না থাকায় মেরিন এতটুকু বলেই ফোন কেটে দিয়েছিল। শ্রী জানতে চায় যখন ওর সাথে কথা হচ্ছিল ওকে কি আপসেট মনে হচ্ছিল। মেরিনের মা বলে, না, ওর মধ্যে তেমন কিছু ছিল না, ও পরীক্ষায় পাশ করেছে দেখে ও খুব খুশিতে ছিল। আর সেই মেয়ে কিভাবে ব্রিজ থেকে ঝাঁপ দিয়ে আত্মহনন করতে পারে, এটাকে বিশ্বাস করা যায়? আবার রনির বিষয়ে জানতে চাইলেও তারা জানায়, আমরা এর আগে ওর বিষয়ে কিছুই জানতাম না। এদিকে মেরিনের মায়ের আর্তনাদ দেখে আনন্দ স্ট্রেসে মেরিনের ঘরে গিয়ে বসে। আর তখনই আনন্দের চোখ পড়ে দেয়ালে ঝুলানো মেরিনের ফটোগুলোর দিকে, সাথে বিভিন্ন ব্যক্তির উক্তি। আনন্দ ড্রয়ার খুলে একটি ইনহেলার পায়, আর জানালা খুলেই দেখে সামনে একটি লেক। এদিকে জয় শ্রীকে বলছে, আমি 5:30টায় কল করে দেখলাম ওর ফোন বন্ধ। এরপর 6:30টায় আবার বন্ধ পেয়ে ওয়ার্ডেনকে কল করি। তখনই আনন্দ এসে জানতে চায় মেরিন কি সাঁতার জানত। জয় বলে, না, ও ছোট থেকে পানি দেখে ভয় পেত। আনন্দ জানতে চায় ও কি অ্যাজমার পেশেন্ট ছিল। জয় বলে, হ্যাঁ, ক্লাস 8 থেকেই ও শ্বাসকষ্ট ছিল। আর এই সব কিছু শুনে আনন্দ মেরিনের পোস্টমর্টেম রিপোর্ট আর এফআইআর কপি দেখতে চায়। এরপর জয় কপিগুলো এনে দিলে আনন্দ কপিগুলো দেখে কনফিউজড হয়ে যাচ্ছিল। তখনই পাশে থেকে আনন্দের মা শ্রীবালা বলে ওঠে, এত কনফিউজড কেন হচ্ছিস? সাধারণভাবে না দেখে পুলিশের নজরে দেখার চেষ্টা কর। এফআইআর আর পোস্টমর্টেম রিপোর্টের মধ্যে ডটগুলো খুঁজে বের কর। কথা মতো আনন্দ পোস্টমর্টেম রিপোর্ট আর এফআইআরের মধ্যে যে সকল গ্যাপ আছে সেগুলো খুঁজে বের করে এবং বলে, মেরিন আত্মহনন করেনি, মেরিনকে খুন করা হচ্ছে। আর আনন্দের মুখে এই কথা শুনে সবাই তো একদমই অবাক। এরপর সেখান থেকে ফিরে শ্রী বলছিল কি দরকার ছিল এমনটা করার। আইজাকে বলে, তোমাকে যে জন্য নিয়েছে তাই নিয়ে থাকতে, আর কোন এভিডেন্সের ভিত্তিতে তোমার মনে হলো এটা খুন? শ্রী তখন চায়ের কাপে থাকা একটি পিঁপড়া দেখে আঙ্গুল দিয়ে তুলে রাখে। আর এটা দেখে আনন্দ বলে, এই পিঁপড়াটার যদি এখন অটোপসি করা হয় তাহলে রেজাল্ট কি আসবে? পিঁপড়াটা কি চায়ের মধ্যে ডুবে মারা গেছে, নাকি গরম চায়ের মধ্যে পড়ে পুড়ে মারা গেছে? তেমনি মেরিনের মৃত্যুটাও যে খুন তা আমরা 2টি উপায়ে কনফার্ম করতে পারি। একটা হলো এভিডেন্সিয়াল আর অন্যটা সাইকোলজিক্যালি। পুলিশের রিপোর্ট অনুযায়ী লেকে ঝাঁপ দেওয়ার 12 ঘন্টা পর মেরিনের বডিটি উদ্ধার করা হয়েছে। কিন্তু লেকে এত সময় পড়ে থাকলে বডিতে যে একটা পরিবর্তন আসার কথা এমন কিছুই লক্ষ্য করা যায়নি। তারপর আবার পেটে মাত্র 150 মিলি পানি পাওয়া গেছে। শ্রী জানতে চায়, তাহলে সাইকোলজিক্যালি? আনন্দের কথা, যে মেয়ে ছোট থেকে পানি দেখলে ভয় পায়, আবার ক্লাস 8 থেকে শ্বাসকষ্ট, রেগুলার ইনহেলার নিতে হয়, সে চার্চ থেকে ওই ব্রিজের সব থেকে উঁচু জায়গায় গিয়ে নিচে তাকিয়ে জাম দেওয়ার সিদ্ধান্ত নিয়ে জাম্প করেছে, এটা লজিক্যাল না। অবশ্য শ্রী এতে বিশ্বাসী না। আনন্দ বলে, তুমি কখনো এমন কারোর সাথে কথা বলেছ যে আত্মহরণ করতে গিয়ে বেঁচে ফিরেছে? আমি বলেছি। তারা অত্যন্ত সচেতন মস্তিষ্কে এই সিদ্ধান্তটা নেয়। তারা বুদ্ধিমত্তার অভাবে এমন করে না, তাদের কোনো আশা না থাকায় তারা করে। সব শুনে আইজাক শ্রীর কাছে তার প্ল্যান জানতে চায়, আর এরপরই শ্রী আনন্দকে ড্রপ করতে চায়। তবে যেতে যেতে শ্রী পাতায়ের একটি অ্যাডের বিষয়ে কথা বলছিল, কিন্তু আনন্দের মাথায় শুধু মেরিনের কেসটি ঘুরপাক খাচ্ছে। এজন্য শ্রী আনন্দকে বলে, দেখো,
মেরিনের কেসটার এপিসোড শুধু চ্যানেলের রেটিংসের জন্য, তাছাড়া তুমি বা আমি এই কেসের কোনো বিষয় ইনভলভ হব না, বুঝতে পেরেছ? বলে শ্রী চলে যায়। আর আনন্দ ঘরে ফিরে সোজা বারান্দায় গিয়েই দেখে শ্রীবালা দাঁড়িয়ে আছে। শ্রীবালা আনন্দকে বলে, দেখ বাবা, মেরিনের মৃত্যুর পিছে যদি কোনো রহস্য থেকে থাকে আর তোর ভাগ্যে যদি লেখা থাকে তোর দ্বারাই সব রহস্য উন্মোচন হয়ে মেয়েটি ন্যায় পাবে, তবে কেসটি এমনি এমনি তোর কাছে আসবে। আপাতত শ্রী যেমনটা বলল তাই কর। কথা মতো আনন্দ এই সব কিছু ভুলে শ্রীর সাথে কাজে মনোযোগ দেয়। এর মধ্যে আনন্দের এসআই টেস্টের রেজাল্ট আসে। সে রিটেনে পাশ করার পর ফিজিক্যাল এক্সামও হয়। এখন শুধু মেডিকেলটা বাকি। এর মধ্যে একদিন শ্রীরা চার্চের ফাদারের কাছে যায়। ফাদার বলে ও যখনই সময় পেত চার্চে আসতো। ওর মতো মেয়ে আত্মহনন করবে এটা বিশ্বাস করা যায় না। শ্রী বলে, আমি জানি আপনি কনফেশন সিক্রেট কখনো রিভিল করবেন না, তারপর জানতে চাচ্ছি ও আপনাকে এমন কিছু বলেছে যা এই কেসের কাজে আসতে পারে? ফাদার সোজা না বলে দেয়। তবে আনন্দ কথা বললে ফাদার জানায় মেরিন তাকে রনির কথা বলেছিল। মেরিন বলেছিল আপনাকে আমার বাবা মায়ের সাথে রনির বিষয়ে কথা বলতে হবে, তবে এখনই না। আমার কোর্স শেষ হলে যখন আমি প্র্যাকটিস করব ততদিনে রনিও চাকরি পেয়ে যাবে। ফাদার বলেছিল ঠিক আছে, আগে রনির সাথে আমার দেখা তো করাও। শ্রী জানতে চায় এরপর কি মেরিন রনিকে নিয়ে এসেছিল? ফাদার বলে না, এরপরই তো মারা গেল। তবে ওই ছেলে মাঝে মধ্যে চার্চে এসে মেরিনের কবরে মোমবাতি জ্বালায়। ফাদার এটাও বলে পুলিশ মেরিনের মৃত্যুর কারণ যেটা বলছে ও কখনোই এমন মেয়ে ছিল না যে এই সাধারণ বিষয় নিয়ে নিজের জীবন নিজে শেষ করে দিবে। এরপর আনন্দ শ্রী রনির সাথে কথা বলতে চেষ্টা করে, কিন্তু যে মিডিয়ার জন্য রনির জীবনটা নষ্ট হয়ে গিয়েছে রনি সে মিডিয়াতে কিছুই বলতে চায় না। তার কথা এমনিতে সবাই বলে মেরিনের মৃত্যুর জন্য আমিই দায়ী, এই জন্য রনি চলে যায়। তবে শ্রী বলছিল তোমার কি মনে হয় সাধারণ ঝগড়ার জন্য মেরিন এটা করবে? আনন্দের কথাও, একে তো ল স্টুডেন্ট, তারপর এমন পার্সোনালিটির মেয়ে কখনো এটা করবে না। এর পিছে এমন কোনো রহস্য আছে যা আমাদের চোখে পড়ছে না। এরপর তারা মেরিনের কলেজ ফ্রেন্ড, কেসের সাথে সম্পৃক্ত লয়ার, পুলিশ সবার ইন্টারভিউ নিতে শুরু করে। একসময় সিআই বেনিকে জিজ্ঞাসাবাদ করলে বেনি বলে আমি রনির সম্পর্কে জানি, ও একটু প্রতিশোধপ্রবণ স্বভাবের, হয়তো ওই মেয়ের সাথেও তেমন কিছু হয়েছিল। কিন্তু শ্রীর কথা, আইল্যান্ড পুলিশের রিপোর্ট মতে মেরিন 1 নম্বর গ্রোসারি ব্রিজ থেকে ঝাঁপ দিয়েছিল, কিন্তু পরবর্তীতে কোর্টে যে রিপোর্ট সাবমিট করা হয়েছে সেখানে লেখা রয়েছে মেরিন 2 নম্বর ব্রিজ থেকে জাম্প করেছিল। বেনি বলে আসলে এটা কনফিউশনের জন্য হয়েছিল। প্রত্যক্ষদর্শী প্রথমে আমাদের বলেছিল ও 1 নম্বর ব্রিজ থেকে ঝাঁপ দিতে দেখেছে, পরে আবার জিজ্ঞাসাবাদ করলে সে বলে সে 1 নম্বর ব্রিজের উপর দিয়ে হাঁটতে দেখেছে। আবার আইল্যান্ড পুলিশ আর জেলেদের মতে 1 নম্বর ব্রিজের নিচে 5 ফুট পরিমাণ কাদা আছে। যদি 1 নম্বর ব্রিজ থেকে ঝাঁপ দেয় তাহলে বডি ভেসে ওঠার কথা না। এজন্য আমরা ধরে নেই মেরিন 2 নম্বর ব্রিজ থেকে ঝাঁপ দিয়েছিল। অবশ্য আনন্দের কথা, তার মানে মেরিন মরার আগে জেনেই ঝাঁপ দিয়েছিল যে 1 নম্বর ব্রিজের নিচে 5 ফুট কাদা আছে। বেনি বলে আমরা তো আর তার তদন্ত করার সুযোগ পাইনি, এরপরে তো কেস সিবিআই নিয়ে নিয়েছিল। এরপর শ্রী সবগুলো ইন্টারভিউ একত্র করে তাদের চ্যানেলে নিউজ করে এবং পুলিশের দিকে আঙ্গুল তুলে বলে এই কেসে অনেক কিছুই ক্লিয়ার করা হয়নি। এমনকি চার্চের বাইরের সিসিটিভিতে মেরিনের ব্যাগ, গলার চেইন, কানের দুল এবং ফোন দেখা গিয়েছিল, যা পুলিশ উদ্ধার করতে পারেনি। এমনকি এই বিষয়ে তারা মুখ খুলতেও চাচ্ছে না। সাথে নিউজের শেষে আনন্দকে দিয়ে আনন্দের সেই থিওরিটিও অ্যাড করিয়ে দেয়, যেখানে আনন্দ বলে যে পোস্টমর্টম রিপোর্টেও ঝামেলা করা হয়েছে। আর মুহূর্তের মধ্যেই নিউজটি ভাইরাল হয়ে যায়। চারিদিকে মানুষ প্রোটেস্ট শুরু করে। কোর্টে পিটিশন দাখিল করলে কোর্ট থেকে কেসটি পুনরায় তদন্ত করার নির্দেশ দেয়। এই জন্য ডিওএসপি শঙ্করকে ইনভেস্টিগেশন অফিসার করে তদন্ত করতে বলা হয়। শঙ্কর ডিসিপিকে বলে ওই সময় আমি তদন্ত না করলেও যে তদন্ত করেছিল আমি তার সাথে কথা বলেছি, সব তথ্য প্রমাণের ভিত্তিতে একদম ক্লিয়ার আত্মহনন কেস। কিন্তু ডিসিপির কথা, তারপরও কিছু করার নেই, পুরোপুরি শিওর হতে হবে আর 14 দিনের মধ্যে রিপোর্ট সাবমিট করতে হবে। কথা মতো শঙ্কর 2 জন অফিসার নিয়ে তদন্ত শুরু করে। প্রথমে তারা ফরেন্সিক সার্জনের কাছে যায় আর সেখানে গিয়ে জানতে পারে ভিতরে আনন্দের মেডিকেল চলছে। শোনামাত্র শঙ্কর ভিতরে গিয়ে আনন্দকে বলে আমি মেরিনের কেসের ইনভেস্টিগেশন অফিসার, তোমার শো আমি দেখেছি, তবে আমাদের অফিসাররা আগেই তদন্ত করে পেয়েছে এটা ক্লিয়ার আত্মহনন কেস। শঙ্কর ডক্টরের কাছে জানতে চায় মেডিকেলের কী অবস্থা। ডক্টর জানায় অলোকে। এই জন্য শঙ্কর আনন্দের সাথে হ্যান্ডশেক করে ওয়েলকাম করে এবং আনন্দের পরিবার সম্পর্কে জানতে চায়। তখনই আনন্দ একটু ঘাবড়ে যায়। একদিকে আনন্দ ঘাবড়ে যাচ্ছে, আবার শঙ্করও তার হাতে চাপ দিয়ে যাচ্ছে। আনন্দ বলে আমার 1.5 বছর বয়সে আমার বাবা মারা গিয়েছিল। শঙ্কর জানতে চায় মা? তখন একজন বলে ওঠে সে তো পুলিশেই চাকরি করত। শঙ্কর তখন নাম জানতে চায়, কিন্তু আনন্দ বলতে পারছে না। তখনই শ্রীবালা আনন্দের ঘাড়ে হাত রেখে বলে ভয় পাচ্ছিস কেন? স্যার যা জানতে চাইছে উত্তর দিয়ে দে। কাল তো ওনাদের সাথেই তোর কাজ করতে হবে। এখন তুই পুলিশ,
কনফিডেন্টলি উত্তর দেয়। এজন্য আনন্দ শ্রীবালার হাত ধরে শঙ্করের হাতটি চেপে ধরে বলে, আমার মায়ের নাম হেড কনস্টেবল শ্রীবালা, সে 15 বছর আগে মারা গেছে। আর আনন্দের এই সমস্যার জন্য শঙ্কর আনন্দের রিক্রুটমেন্ট বোর্ডে একটি রিপোর্ট দিয়ে দেয়। এরপরই আইজ্যাক শঙ্করের সাথে দেখা করে এবং বলে, স্যার, আপনি রিক্রুটমেন্ট বোর্ডকে বলেছেন আনন্দ 4 বছর যাবৎ সাইকিয়াট্রিক ট্রিটমেন্ট নিচ্ছে। শঙ্কর বলে, আমি তো আমার রেসপন্সিবিলিটি পালন করেছি, আর এমন লোক পুলিশ ডিপার্টমেন্টে তো কোনোদিনও আসতে পারে না, তাই না? আইজ্যাক বলে, স্যার, 12 বছর আগেও নিজের চোখের সামনে মায়ের খুন হতে দেখেছে। সেই শখও এখনও ভুলতে পারেনি। ও এখনও ভাবে ওর মা ওর সাথেই আছে, এছাড়া তো ওর মধ্যে কোনো সমস্যা নেই। কিন্তু শঙ্করের কথা, কাল যদি ডিউটি করতে যায় এবং বয়স্ক কোনো মহিলাকে দেখে নিজের মায়ের কথা মনে পড়ে, তখন ডিউটিতে সমস্যায় পড়বে। তাই শঙ্কর কিছুতেই অ্যাপ্রুভাল দিতে চায় না। আইজ্যাক যথাসম্ভব অনুরোধ করে, কিন্তু শঙ্কর তার ইগো নিয়েই আছে। এমনকি শঙ্কর এটাও বলে দেয়, আপনার ওই অ্যাডপ্টেড সনকে বলে দিন 14 দিন পর আমিও আত্মহননের রিপোর্ট সাবমিট করতে যাচ্ছি। বলে শঙ্কর বেরিয়ে যাচ্ছিল। তখনই আনন্দের সাথে দেখা হলে আনন্দ শঙ্করকে অনুরোধ করে, কিন্তু শঙ্কর বলে, আগে নিজের ট্রিটমেন্ট করাও, এরপর এসো। শঙ্কর আনন্দকে তার নম্বর দিয়েও বলে চায়, কোনো ডক্টরের প্রয়োজন পড়লে আমাকে কল করো, আমি বলে দেব। আর এভাবেই আনন্দের পুলিশ হওয়ার স্বপ্নটা স্বপ্নই রয়ে যায়। এজন্য আনন্দ বাড়ি ফিরে কাঁদতে কাঁদতে শ্রীবালাকে বলছিল, আমি হেরে গেলাম মা। শ্রীবালা বলে, আমি তোর সাথে থাকার জন্যই তো এমনটা হচ্ছে, তাহলে আমি দূরে চলে যাই। আনন্দ বলে, না মা, তুমি না থাকলে আমার সব কিছুতেই ভয় হয়। শ্রীবালা বলে, তোর আর কাঁদতে হবে না, কোনো কারণেই কাঁদবি না। যারা তোকে ছুঁড়ে ফেলে দিয়েছে তাদের বিরুদ্ধে তোকে জিততে হবে। তুই শ্রীবালার ছেলে, আমি তোর সাথে আছি। এরপরই আনন্দ শঙ্করকে কল করে বলে, আপনারা যে রিপোর্ট সাবমিট করতে যাচ্ছেন, আমি প্রমাণ করে দিব তা সঠিক নয়। আর কিভাবে একটি খুনকে আত্মহনন বলে চালিয়ে দেওয়া হয়েছে সেই রিপোর্ট আমি জনগণের সামনে তুলে ধরব, তার সাথে খুনিকেও প্রকাশ করব। শঙ্কর বলে, ঠিক আছে, করো, দেখা যাক আনন্দ শ্রীবালা জিতে না কেরালা পুলিশ। সিং চলে যা পরবর্তী দিন। শঙ্কর ডিএসপির সাথে দেখা করলে ডিএসপি কেসের অগ্রগতি জানতে চায়। শঙ্কর জানা আগের মতো একদম ক্লিয়ার, 90% আত্মহনন। কিন্তু ডিএসপির কথা, শুধুমাত্র 10%-এর জন্য তো কেরালা পুলিশের সম্মান হাতে দেয়া যাবে না, তাই না? আর ওই ছেলেটা তো অনেক সাহসী। শঙ্কর বলে, ও তো সাইকিয়াট্রিক পেশেন্ট, ও নিউজে এসে কি উল্টাপাল্টা বলছে তাই কি সত্যি হয়ে যাবে? ডিএসপির কথা, তাহলে প্রমাণ করো। আমি ওর পয়েন্টগুলো শুনেছি, যথেষ্ট ইন্টারেস্টিং। আমার কাছে মনে হয়নি কোনো আবল তাবল বলছে। তোমার ইগো দূরে রেখে 12 দিনের মধ্যে কেসটি সলভ করো। অন্যদিকে আনন্দ এই কেসের খুঁটিনাটি বিষয়গুলো নিয়ে ছক আঁকতে শুরু করে দিয়েছে। তারই ধারাবাহিকতায় আনন্দ একটি তথ্য জানতে আইজ্যাকের কাছে যায়। আর তখনই শঙ্কর এসে আইজ্যাককে বলে, আপনাকে কি পুলিশ ডিপার্টমেন্ট বেতন দেয় না নিউজ চ্যানেল? আর আনন্দকেও বলে দেয়, তোমার কিছু জানতে হলে আমার কাছে এসো, না হলে কমিশনে আবেদন করো, তোমার হাতে কিন্তু বেশি সময় নেই। এরপরে শঙ্কর মেরিনের বাবা মাকে ডেকেও জিজ্ঞাসাবাদ করে। একদিকে শঙ্কর, অন্যদিকে আনন্দ, দুজনেই সমান তালে তদন্ত করে যাচ্ছে। আনন্দ আইজ্যাককে নিয়ে চার্চে যায় এবং সেখানে ফাদারের সাথে কথা বলেও জানতে পারে মেরিন সেদিন পরীক্ষা পাশ করার খুশিতে ক্যান্ডেল জ্বালাতে এখানে এসেছিল। এমনকি ফাদারকে বলেও গিয়েছিল, কাল আমার বাবা মা আসবে, তাদের নিয়ে আমি আসব। আবার চার্চের সিসিটিভি ফুটেজ বলছে মেরিন 5:52 চার্চ থেকে বের হয়েছে এবং 5:55 হাইকোর্টের সিসিটিভিতে দেখা গেছে। এমনকি 6টা থেকে 6:10 মধ্যে ব্রিজের উপরেও দেখা গেছে। কিন্তু সবারই সন্দেহ, এত অল্প সময়ে মেরিন সেখানে কি করে গেল। আবার চার্চের সিসিটিভিতে দেখা যাচ্ছে মেরিন চার্চ থেকে বের হয়ে 5 মিনিটের জন্য সামনে গিয়েছিল আর আসার সময় ব্যাগটি বন্ধ করছে। এজন্য চার্চের আশেপাশে সব দোকানে গিয়ে তথ্য নেওয়া শুরু হয়। একদিকে পুলিশ, আরেকদিকে আনন্দ। সবাই মেরিনের ফটো দেখিয়ে দোকানদারদের কাছে জানতে যাচ্ছে, কিন্তু কেউই কোনো তথ্য দিতে পারছে না। এরপর একটি শপে গেলে সেখানের মেয়েটি জানায়, এ তো মেরিন, ও মাঝে মধ্যে এখানে আসতো, বিভিন্ন ফটো অর্ডার করতো, সেদিনও এসেছিল। আর এখানে দেখা যায় মেরিন সেদিন কারোর জন্য একটি বার্থডে গিফট নিতে এই শপে এসেছিল। মেয়েটি আনন্দকে সেই গিফটের একটি ফটো দেখিয়ে বলে, ওর পছন্দ মতো এটা কাস্টমাইজ করে দিয়েছিলাম। এটা জানার পরে আনন্দ চলে যায়। তবে একই দোকানে পুলিশ এসে ঘুরে গেছে। অন্য ছেলেটি মেরিনকে না চেনায় সে পুলিশকে কোনো তথ্য দিতে পারেনি। এখান থেকে ফিরে আনন্দ মেরিনের সব বন্ধুদের ফোন করে এবং জানতে চায় ওই দিন কার বার্থডে ছিল। কিন্তু সেদিন কারোরই বার্থডে ছিল না। আবার শ্রী মেরিনের সাথে হানাপল নামে একটি মেয়ের ফটো দেখিয়ে বলে, এই মেয়ে তো আমাদের লিস্টে নেই, কিন্তু মেরিনের ফেসবুক এবং ইনস্টাগ্রামে ওর সাথে ফটো পোস্ট করা আছে। অন্যদিকে শঙ্কর হানার কাছে পৌঁছে গেছে। শঙ্কর হানার কাছে মেরিনের কথা জানতে চাইলে হানা জানায়, মেরিন মারা যাওয়ার আগে আমাকে কল করেছিল বলে হানা কাঁদতে শুরু করে। এই জন্য হানার বাবা শঙ্করকে বাইরে ডেকে নিয়ে বলে,
মেরিন সেদিন হানার কাছে একটি মেডিসিনের বিষয়ে জানতেই কল করেছিল। 8 মাস আগে ডিপ্রেশনের মেডিসিনের ওভারডোজের জন্য হানাকে হসপিটালে নিতে হয়েছিল। ওই সময় মেরিনি কাউন্সিলিংয়ের মাধ্যমে হানাকে রিকভার করেছিল। পরে আমরা জানতে পারলাম হানা আত্মহননের চেষ্টা করেছিল। মেরিন সেদিন ওই মেডিসিনের বিষয়ে জানতেই হানাকে কল করেছিল। মেরিন জানতে চেয়েছিল ওই ওষুধ কি সবাই কিনতে পারে, না এর জন্য প্রেসক্রিপশন দরকার হয়। আর পরবর্তী দিন মেরিনের মৃত্যুর খবর পেয়ে আমরা আর মুখ খুলিনি। মানে হানার বাবা চাচ্ছে না হানাকে কোনো বিষয়ে ইনভলভ করা হোক। তবে হানার বাবার কথা শুনে শঙ্করও এখন ক্লিয়ার হয়ে গেছে। মেরিন আত্মহননের অনেক উপায় খুঁজেছে। পরবর্তীতে ব্রিজ থেকে ঝাঁপ দিয়েছে। তার মানে এটা স্পষ্ট আত্মহনন কেস। এর জন্য শঙ্করা চলে যায়। আর এরপরই আনাদ হানার বাবার নম্বরে কল করে, কিন্তু মেরিনের কথা বলা মাত্রই হানার বাবা কল কেটে দেয়। আবার এখান থেকে ফিরে শঙ্কর ফরেন্সিক সার্জনের সাথে কথা বললে সে জানায় যে পোস্টমর্টম করেছে তার রিপোর্ট 100% অ্যাকুরেট। বডিতে সব সিমটমসই বলছে এটা আত্মহনন কেস। তবে অন্যদিকে আনন্দ মর্গে গিয়ে ডোমের সাথে কথা বলে। ডোম জানায় আসলে মৃত্যুর কোনো সঠিক সময় বলা যায় না। বডি টেম্পারেচার বা পেটের ডাইজেস্ট দেখে আমরা একটা সময় অনুমান করতে পারি। আনন্দ মেরিনের ফটো দেখে জানতে চায় এই মেয়ের পোস্টমর্টম কি আপনি করেছিলেন? ফটো দেখে সে জানায় আমি করেছিলাম। তখনই আমার সন্দেহ হয়েছিল, কিন্তু সন্দেহ করে লাভ কি? ও তো কোনো ক্ষমতাধর ব্যক্তির কেউ ছিল না। লোকটা তার নোটবুক চেক করে, যেখানে সে সব কিছু ড্রাফট আকার লিখে রাখে। চেক করে সে বলে ওই মেয়ের বডি শুধু 4-5 ঘন্টা পানিতে ছিল। বডি একদমই ফুলেনি, ফাটেওনি বা মাছেও কাটেনি। শ্রী জানতে চায় অন্য কোনো দাগ ছিল? লোকটা বলে আমি বুঝতে পারছি তুমি কি বোঝাচ্ছ। রেপের কোনো আলামত ছিল না, তবে হাতে আর গলায় দাগ ছিল। দেখে মনে হচ্ছিল কেউ জোর করে ধরে রাখার চেষ্টা করেছিল। বাম কানের দুলটা অর্ধেক ভাঙা ছিল, আর বা হাতের আঙ্গুলে ফিঙ্গার রিংয়ের একটি দাগও ছিল। সব কিছু জানানোর পর লোকটা বলে আইজ্যাক স্যারের কথা আমি তোমাদেরকে সব তথ্য দিয়েছি। তবে বডিটি এখানে আনার পর থেকে আমি শুধু এতটুকুই জানি। বাকি তথ্য সেই দিতে পারবে যে পানি থেকে উদ্ধার করেছিল, আর এজন্য তোমাদের থন্দিরামের সাথে কথা বলতে হবে। এরপর আনন্দ আইজ্যাককে নিয়ে থন্দির কাছে যায়। থন্দি জানায় বডি মাত্র 50 মিটার দূরে ছিল। মেয়েটি যদি ব্রিজ থেকে ঝাঁপিয়ে দিত তাহলে যে গভীরতা, তার তো সাগরে চলে যাওয়ার কথা। আইজ্যাক জানতে চায় বডিতে কোনো রকম অর্নামেন্টস ছিল, নেকলেস বা রিং? থন্দি সোজা না বলে দেয়। তবে আইজ্যাক জানত থন্দির একটা স্বভাব আছে, আর তা হলো ও যখন বডি উদ্ধার করে তখন অর্নামেন্ট চুরি করে। তাই থন্দি স্বীকার করে বলে আমি শুধু হাতের রিংটি চুরি করেছিলাম, বিক্রি করেও দিয়েছি। আনন্দ জানতে চায় তুমি রিং যখন খুলেছিলে তখন কি স্মুথলি খুলে এসেছিল? থন্দি জানায় একদমই। এটা শুনেই আনন্দ বলে তার মানে ডোমের কথাই সঠিক, কারণ বডি উদ্ধারের 3 থেকে 4 ঘন্টা আগেই মেরিনের মৃত্যু হয়েছিল। এই জন্য রিংটি সহজে খুলতে পেরেছিল। যদি গতদিন 6টায় মারা যেত তাহলে এতক্ষণে আঙ্গুল ফুলে যাওয়ার কথা ছিল। এখান থেকে সিন রাতে আনন্দেই সব কিছু নিয়ে চিন্তা করছে। তখনই শ্রীবালা আনন্দের কাছে জানতে চায় এখনকার মডার্ন টেকনোলজিতে একটি ফোন খুঁজে বের করা কি এতটাই কঠিন? আনন্দ বলে পুলিশ তো ওর ফোনের সব ডেটা রিকভার করেছে। কিন্তু শ্রীবালার কথা, তাহলে ফোন গেল কোথায়? আর পুলিশ কেন ফোনটা উদ্ধার করলো না? অবশ্য এটা কিন্তু একটা ভ্যালিড পয়েন্ট। এর জন্য আনন্দ তার একজন হ্যাকার বন্ধু লালুকে কল করে এবং মেরিনের নম্বর দিয়ে ফোনের ডেটা বের করে দিতে বলে। লালু বলে সার্ভিস প্রোভাইডার থেকে সহজে পাওয়া যেত, যেহেতু কেস চলছে তারা দিবে না। তুই এক কাজ কর, ফোনের IMEI নম্বর দে, আমি দেখছি। তবে মেরিনের বাবার কাছে কল করে বাড়িতে কোনো বক্স বা ইনভয়েস না পাওয়ায় তারা IMEI নম্বর দিতে পারছিল না। এই জন্য আনন্দ লালুর কাছে অন্য কোনো উপায় আছে কিনা জানতে চায়। লালু বলে আরেকটি উপায় আছে, তাহলে ও যদি ফোন দিয়ে কখনো কোনো গভর্নমেন্ট ওয়েবসাইট বা কোনো অ্যাপসে লগ ইন করে তবে সেখান থেকে তথ্য নেওয়া যাবে। তখনই আনন্দের মনে পড়ে 26 তারিখে মেরিনদের রেজাল্ট দিয়েছিল। তার মানে মেরিন নিশ্চয়ই ওই দিন তার রেজাল্ট দেখার জন্য ইউনিভার্সিটির ওয়েবসাইটে লগ ইন করতে পারে। এরপর ইউনিভার্সিটির নাম আর ডেট দিয়ে লালু মেরিনের ফোন ডিটেলস বের করে ফেলে। লালু বলে ফোনটি 26 মে দুপুর 2:15 বন্ধ হয়েছিল। গত 5 মাস যাবৎ বন্ধ হয়েছিল, তবে গত মাসে তামিলনাড়ুর নাগরকৈলে অন হয়েছে। এখন অন্য সিম কার্ড দিয়ে কেউ ব্যবহার করছে। লালু তার লোকেশনে পাঠিয়ে দেয়। এরপরে আনন্দ সেখানে যাওয়ার সিদ্ধান্ত নেয়। কিন্তু আইজ্যাকের কথা, ভিন্ন স্টেট, অচেনা জায়গা, সেখানে রিস্ক থাকতে পারে। তারপর আনন্দের কথা, আমাকে ওই ফোন উদ্ধার করতে হবে, মেইনের সাথে কি হয়েছিল তা জানতে হবে। অবশ্য এই জন্য আইজ্যাক শঙ্করকে কল করে বিষয়টি জানায়। শঙ্কর বলে সাইবার সেল আগে সব তথ্য বের করে নিয়েছে, এখন ওই ফোন আমাদের কোনো কাজের না। আইজ্যাক অনুরোধ করে তামিলনাড়ুর পুলিশকে যদি একটু বলে দিতেন, কিন্তু শঙ্করের কথা, ওর কপালে যদি মার খাওয়া থাকে খাবে, এই জন্য আমি কি করতে পারি বলে শঙ্কর কল কেটে দেয়।
তবে পাশে থেকে একজন বলে ওঠে, স্যার ওই ছেলের সাথে যা কিছু করছেন একটু বেশি হয়ে যাচ্ছে। শঙ্কর বলে, ও ওই নিউজ চ্যানেলের হয়ে আমাদের ডিপার্টমেন্টের সাথে যা করেছে তা কম কিসে। কিন্তু লোকটা বলে, দেখুন স্যার, আমাদের ডিপার্টমেন্টের জন্যই আজ ওর এই অবস্থা। 15 বছর আগে ক্রিসমাসের রাতে একটি মেয়ের ধর্ষণ হয়েছিল। ওই মেয়ের সাথে ওর যে বন্ধু ছিল, পরদিন তার বডি পাওয়া যায়, আর মেয়েটিও তখন কোমায় ছিল। পুলিশ সব অপরাধীকেও অ্যারেস্ট করেছিল, কিন্তু তারা কোর্টে সহজেই বেল পেয়ে যায়, কারণ তারা সবাই ক্ষমতাধর পরিবারের ছিল, আর আমাদের ডিপার্টমেন্টের লোকজনও তাদের সাহায্য করেছিল। কিন্তু ওই সময় ওই মেয়েকে ন্যায় পাইয়ে দিতে একা লেডি কনস্টেবল শ্রীবালা কোর্টে জমা দিতে অরিজিনাল এফআইআর কপিটি নিয়ে গিয়েছিল, সেই আনন্দের মা শ্রীবালা। কিন্তু কোর্টে জমা দেওয়ার আগের রাতেই ওই অপরাধীরা শ্রীবালার ঘরে ঢুকে আনন্দের চোখের সামনে শ্রীবালাকে কুপিয়ে খুন করেছিল, আর তখন থেকে আনন্দের এই অবস্থা। অন্যদিকে আনন্দ নাগরকৈলের উদ্দেশ্যে বেরিয়ে পড়েছে। এদিকে আইজাক আনন্দের সাথে সাসপেন্ডের একজন এসআই আয়াপ্পানকে পাঠিয়েছে, কারণ আয়াপ্পান দীর্ঘদিন সেখানে ছিল, সবাই তার চেনা জানা। আনন্দ লালুর থেকে লোকেশন নিয়ে একটি বাজারের মধ্যে যায়। এরপর ওই নম্বরে কল করে দেখে ফোনটি একজন সবজি বিক্রেতা ব্যবহার করছে। তবে সে জানায় সে গত মাসে এটা কিনেছে। যেখান থেকে কিনেছে সেখানে নিয়ে গেলে তারাও জানায় তারা ফোনটি অ্যান্টনি নামে একজনের থেকে কিনেছিল। আর এই অ্যান্টনি মূলত বিভিন্ন স্কুল কলেজে অ্যাডমিশন করিয়ে পার্সেন্টেজ নেওয়ার ধান্দা করে। এরপর অ্যান্টনিকে ফোন দেখালে অ্যান্টনি দেখা মাত্রই পালানোর চেষ্টা করে। তবে পালাতে পালাতে অ্যান্টনি আর আনন্দ একসময় শঙ্করের সামনে পড়ে যায়। এরপর শঙ্কর অ্যান্টনি আর আনন্দকে নিজের কারে তুলে নেয়। মূলত শ্রীবালার ঘটনা জানার পরই শঙ্করের মাইন্ড চেঞ্জ হয়ে গেছে, এই জন্য সে আনন্দকে হেল্প করতে এসেছে। শঙ্কর আনন্দকে বলে, তুমি তো তাও এখনও তোমার মাকে দেখতে পাও, কিন্তু আমি আমার মাকে দু চোখেও দেখিনি। মানুষ শুধু বলে বাবার ব্রেন পেয়েছে, কিন্তু তুমি তোমার মায়ের ব্রেন পেয়েছ। এরপর অ্যান্টনিকে কাস্টডিতে নিয়ে শঙ্কর জিজ্ঞাসাবাদ শুরু করলে প্রথমে অ্যান্টনি কিছুই বলতে চাচ্ছিল না। তবে শঙ্কর অ্যান্টনির ডিটেলস বের করে দেখে অ্যান্টনির নামে 6টি কেস চলমান, তারপরও তার পাসপোর্ট হয়েছে। খোঁজ নিয়ে দেখতে বলে কোন স্টেশনের কোন অফিসার ওর পাসপোর্ট ভেরিফিকেশন করেছিল। আর এটা শোনা মাত্রই অ্যান্টনি বলে, স্যার আমার ভুল হয়ে গিয়েছিল, ওই মেয়েকে আমি খুন করেছি। ও আমার সাথে সম্পর্ক করে আমাকে ধোঁকা দিয়েছিল, এই জন্যই আমি ওকে মেরে আমার বদলা নিয়েছি। সাথে সাথেই শঙ্কর আনন্দকেও বিষয়টি জানিয়ে দেয়, তবে আপাতত কাউকে কিছু জানাতে নিষেধ করে। কিন্তু আনন্দের কথা, মেরিনের সাথে বা ওর কোনো ফ্রেন্ডের সাথে অ্যান্টনির কোনো কানেকশনই নেই, ওকে কেউ চিনেও না। আর ও বলছে ওর সাথে মেরিনের সম্পর্ক ছিল। এটা নিয়ে আনন্দ এখন খুবই চিন্তিত। এজন্য পরবর্তী দিনে আনন্দ রনির বাড়িতে যায়, আর গিয়েই দেখে রনির মা গ্রেস মারা গেছে। ভিতরে ফিউনারেলের প্রস্তুতি চলছে। তারপরও আনন্দ রনির সাথে দেখা করে। রনি আনন্দকে দেখেই বলে, প্রথমে মেরিন, এখন মা, আমি একদম একা হয়ে গেলাম। আনন্দ শুধু জানতে চায়, তুমি অ্যান্টনি নামে কাউকে চিনো? তখনই একজন রনিকে ডেকে নিয়ে যায়, আর আনন্দের চোখ পড়ে পাশে থাকা মেরিনের অর্ডার করা সেই গিফটের উপর। আবার রনির মা গ্রেসের জন্মদিন ছিল 26 মে, তার মানে মেরিন তাহলে গ্রেসের জন্যই এই গিফট এনেছিল। আনন্দ সাথে সাথে রনির কাছে জানতে চায়, মেরিন যেদিন মিসিং হলো তোমার মায়ের জন্মদিন ছিল তাই না? ওই দিন মেরিন এখানে এসেছিল? রনি বলে, না, আগের দিন আমাদের ঝামেলা হওয়াতে জন্মদিনের দিন ও এখানে আসেনি। তবে আনন্দের মন বলছে রনি কিছু একটা লুকাচ্ছে। এজন্য আনন্দ গোপনে রনির মায়ের ফোন নিয়ে সেই নম্বরটি লালুকে দেয় এবং লালুকে চেক করে দেখতে বলে 26 মে মেরিনের ফোনে এই নম্বর থেকে কোনো কল গিয়েছিল কিনা। লালুও কল করে জানায় মেরিন সেদিন এই নম্বর থেকে কোনো কল পায়নি, আর এই নম্বর থেকে সেদিন 4টি নম্বরে কথা হয়েছে, রনি, জর্জ, জেরি, আর 6টার সময় হানা পল নামে একটি মেয়েকে কল করা হয়েছিল। তবে হানার কথা শুনেই আনন্দ হানার নম্বর নিয়ে হানাকে কল করে এবং হানাকে বলে, মেরিন যেদিন মিসিং হয়েছিল বিকেলবেলা তোমাকে কল করেছিল, তোমাদের মাঝে কি কথা হয়েছিল? এরপর হানা আনন্দকে রিসপ্যারিডন নামে একটি মেডিসিনের কথা বলে, যেটির তথ্য জানতেই মেরিন হানাকে কল করেছিল। আনন্দ রনির মায়ের ফোনে গুগল করতে গিয়ে দেখে বয়স্ক লোকেদের জন্য এই মেডিসিনের সাইড ইফেক্ট কী হতে পারে এটা জানতে আগে এই ফোন থেকে সার্চ করা হয়েছে। আবার আনন্দের মনে পড়ে আনন্দ রনির কারের মধ্যেও সেম মেডিসিনের প্যাকেট দেখেছিল। সাথে সাথে আনন্দ শঙ্করের সাথে দেখা করে এবং রনির মা গ্রেসের পোস্টমর্টম করার অনুরোধ করে। এদিকে রনি যেহেতু গ্রেসের পালিত সন্তান, তাই গ্রেসের আত্মীয় স্বজনদের সাথে কথা বললে তারাও জানায় তাদেরও সন্দেহ আছে, তাই তারা পোস্টমর্টম করাতে সম্মতি দিয়ে দেয়। আর এরপরই শঙ্কর সোজা কবরস্থান থেকে গ্রেসের বডিটি পোস্টমর্টমের জন্য পাঠায়। আর পোস্টমর্টম রিপোর্টও আসে গ্রেসের বডিতে ওই মেডিসিনের উপস্থিতি পাওয়া গেছে। সাথে সাথে পুলিশ রনির বাড়িতে ওই মেডিসিনের তল্লাশি শুরু করে। আনন্দের কথা মতো রনির কারেও তল্লাশি করা হয়, কিন্তু এই কারের মধ্যে নেই। তখনই আনন্দের চোখ পড়ে গ্যারেজে থাকা অন্য একটি কারের দিকে। এরপর সেটিও তল্লাশি শুরু হয়।
তবে এরপর ঘরের মধ্যে মেডিসিন পাওয়া গেলে রনিকে অ্যারেস্ট করা হয়। এরপর শঙ্কর আনন্দকে নিয়ে রনিকে জিজ্ঞাসাবাদ শুরু করে। আনন্দ রনির কাছে জানতে চায়, মেরিন আর তোমার মাকে কি তুমি একাই মেরেছ? রনি বলে, কি বলছেন এসব? আনন্দ আবার জানতে চায়, মেরিন সেদিন তোমার বাড়িতে গিয়েছিল? রনি বলে, সেদিন আমার সাথে ওর দেখাও হয়নি, ফোনে কথাও হয়নি। কিন্তু শঙ্কর ওই গিফটটি দেখিয়ে বলে, তুমি মিথ্যা বললেও মা তার মেরি কখনোই বলবে না। আনন্দ বলে, তোমার মায়ের জন্মদিন 26 মে। মেরিন সেদিন তোমার মায়ের জন্য গিফট নিয়ে চার্চ থেকে সোজা তোমাদের বাড়িতে গিয়েছিল। শঙ্করও বলে, মেরিন তোমার মায়ের ফোন থেকে 6:15 ওর বন্ধু হানাকে কল করেছিল। তার দ্বারা প্রমাণ হয়ে যায় মেরিন তোমার বাড়িতে গিয়েছিল। আনন্দ বলে, মেরিন সেদিন রেসপেরিডন সম্পর্কে জানতেই কল করেছিল, যেই অ্যান্টিসাইকোটিক ড্রাগের ওভারডোজ দিয়ে তুমি তোমার মাকে খুন করেছ। শঙ্করও জানায়, তোমার মায়ের পোস্টমর্টম রিপোর্টও তাই বলছে। এরপর রনি স্বীকার করে বলে, কয়েক বছর যাবৎ মায়ের এমন অবস্থা আমি সহ্য করতে পারছিলাম না, তাই আমি এটা করেছি। আনন্দ জানতে চায়, তাহলে মেরিন? রনি বলে, তা আমি জানি না। আমি তো এটাই জানি না ও সেদিন আমার বাড়িতে এসেছিল কিনা। তবে আনন্দ বলে, তার জন্য আমার কাছে আরেকটি এভিডেন্স আছে, যার দ্বারা প্রমাণ হচ্ছে মেরিন সেদিন এসেছিল আর তুমি ওকে খুন করেছ। এরপরে আনন্দ মেরিনের ভাঙা কানের দুলটি বের করে, যেটির ভাঙা অংশ রনির কানের মধ্যে পাওয়া গেছে। আর এখানে আমাদের দেখানো হয় আসল রহস্য। মেরিন সেদিন গিফট নিয়ে রনিদের বাড়িতে গিয়ে দেখে গ্রেস শাওয়ার নিচ্ছে। এজন্য মেরিন গিফটটি বের করে টেবিলে রাখছিল। আর তখনই মেরিন ওই মেডিসিনটি দেখতে পায়। মেরিনের ফোনে চার্জ ছিল না, এজন্য মেরিন গ্রেসের ফোন থেকে গুগল করে এবং এই মেডিসিনের সাইড এফেক্ট সম্পর্কে দেখে। এরপর মেরিন হানাকে কল করে জানতে চেয়েছিল এই মেডিসিন কিনতে কোনো প্রেসক্রিপশন লাগে কিনা। হানা হ্যাঁ বলাতে মেরিন ফোন রেখে দিয়েছিল। আর এরপরে রনি এসে পড়ে। আর রনিকে দেখা মাত্রই মেরিন জানতে চায়, তোমার মা এই মেডিসিন নেয়? রনি বলে, হ্যাঁ, কানের সমস্যার জন্য। মেরিন বলে, প্রেসক্রিপশন দেখাও। কোন ডক্টর কানের সমস্যার জন্য হাই ডোজের এই অ্যান্টিসাইকোটিক মেডিসিন দেয় আমি দেখতে চাই, না হলে চলো পুলিশকে জানাই। আর তখনই গ্রেসের শব্দ পেয়ে রনি মেরিনকে নিচের রুমে নিয়ে যায়। মেরিন তখনও বলে যাচ্ছে, তুমি জানো এটা খেলে যে কোনো মুহূর্তে কার্ডিয়াক অ্যারেস্ট হতে পারে? রনি বলে, হোক, বুড়িটাকে মরতে দাও। 4-5 মাস যাবৎ খাওয়াচ্ছি, তাতেও তো মরে না বুড়িটা। মেরিন বলে, তুমি কি বলছো? সে তোমার মা। কিন্তু রনির কথা পালিত মা। 14 বছর বয়স থেকে এই পরিবার আমাকে অনাথ বলে ডেকে আসছে। কে জানে আজ বুড়িটা মারা গেলে কাল সম্পত্তি আমি পাবো কিনা। তাই আমি সব ব্যবস্থা করে রেখেছি, এখনও মরলেই সব কিছু আমার। শোনা মাত্রই মেরিন রনিকে চর মেরে বলে, সে বোকার মতো তোমার মতো একজনকে বড় করেছে, আমি পুলিশকে সব বলে দিব। তখনই গ্রেস জানতে চায় রনি মেরিন এসেছে। আর শোনা মাত্রই রনি মেরিনের মুখ চেপে ধরে। শুরু হয় দুজনের ধস্তাধস্তি। এক পর্যায়ে মেরিনের শ্বাসকষ্ট শুরু হলে রনি ধাক্কা দিয়ে তাকে টেবিলের উপর ফেলে দেয়। আর মেরিনও সেন্সলেস হয়ে যায়। আর তখনই মেরিনের চেনটি ছিঁড়ে গিয়েছিল, যেটি রনি তার পকেটে রেখেছিল। এর মধ্যে বাড়িতে গেস্ট এসে পড়ায় রনি মেরিনকে লুকিয়ে রাখে আর বাইরে এসে সবার সাথে মায়ের বার্থডে সেলিব্রেট করে। এরপর ঘরে গিয়ে মেরিনকে ডাকতে গিয়ে দেখে মেরিন মারা গেছে। রনি বলে, হঠাৎ করে অ্যাজমার অ্যাটাক হয়, ও মারা গিয়েছিল। এরপর আমি ভয়ে ওর বডিটি লেকের মধ্যে ফেলে আসি। রনির কথা শুনে শঙ্করও বলছিল, প্রথমে মেরিন, তারপর তোর পালিত মা। ভালো করে তদন্ত করলে দেখা যাবে তোর পালিত বাবাকেও তুই খুন করেছিস। তবে রনির স্বীকারোক্তি আর সকল এভিডেন্স বলছে রনি খুন করেছে। কিন্তু প্রশ্ন আসছে অ্যান্টনিকে নিয়ে। অ্যান্টনি তাহলে কাকে বাঁচাতে নিজের উপর দোষ নিতে চাইছে? এই বিষয়ে আনন্দ বলে, আমরা রনি আর অ্যান্টনির কল রেকর্ড চেক করে দেখেছি, তারা একবারও একে অন্যের সাথে কন্ট্যাক্ট করেনি। তবে মেরিন যে রাতে মারা গিয়েছিল ওই রাতে রনি একটি নম্বরে কল করেছিল। আর ওই নম্বর থেকে ওই রাতেই অ্যান্টনিকে কল করা হয়েছিল। আর সেটি পুলিশের জব্দ করা একটি ফোন থেকে করা হয়েছিল। ওই ফোনটি মূলত বেনির স্টেশনে জব্দ করা, এই জন্য শঙ্কর বেনিকেও ডাকে। আরেকজন সেই ফোনটি নিয়ে এলে শঙ্কর বেনিকে বলে, এই ফোনটি তোমার স্টেশনের স্টোর রুমের। এই ফোন থেকে রনি আর অ্যান্টনিকে কল করা হয়েছিল। শঙ্কর আনন্দকে ফোনটি চেক করে দেখতে বলে। বেনি জানা স্টোর রুমে তো সবাই যাওয়া আসা করে, কে যে করেছে এটা কিভাবে জানব। এদিকে আনন্দ ফোনটি চেক করতে গিয়ে দেখে কল হিস্টোরি ক্লিয়ার করা। তবে হোয়াটসঅ্যাপ চেক করার জন্য নিজের ফোনের হটস্পট চালু করতে যাবে, তখনই খেয়াল করে হটস্পট চালু করার আগেই ফোনটি ইন্টারনেট কানেক্ট হয়ে গেছে। কারণ এই ফোনটি বেনি মোব নামে একটি হটস্পটে কানেক্ট হয়ে গেছে। আর এটি মূলত বেনির ফোনের হটস্পট। তার মানে বেনি আগেও এই ফোন ব্যবহার করেছে। এভাবে বেনি ধরা পড়ে যায়। আর এরপর আসল রহস্যটা সামনে আসে। সিন ওই ঘটনার রাতে মেরিনের বাবা মায়ের কমপ্লেন নেয়ার পর বেনির ফোনে রনির কল আসে। বেনি বলছিল, তোকে 1000 বার বলছি এই নম্বরে কল করবি না, আমি অন্য নম্বর থেকে কল করছি। এরপর বেনি স্টোর রুম থেকে জব্দকৃত ওই মোবাইল ফোন থেকে রনিকে কল করে এবং রনির কথা মতো রনির বাড়িতে গিয়ে জানতে পারে রনি কী করেছে। রনি জানায় কেউ কিছু টের পায়নি।
তবে বেনি চেক করতে গিয়ে দেখে এ তো মেরিন। বেনি বলে ওর বাবা মা ওর মিসিং কমপ্লেন নিয়ে থানায় বসে আছে, আর তুই এটা কি করেছিস? রনির কথা আমার প্ল্যান নষ্ট করে দিচ্ছিল, আমার কিছুই করার ছিল না। কিন্তু বেনির কথা, তোর মাকে মারতে আমি ওই মেডিসিন জোগাড় করে দিচ্ছি, তোকে মিথ্যা উইল বানিয়ে দিয়েছি, তুই ধরা পড়লে আমিও ধরা পড়ে যাব। তবে বলতে বলতেই যখন বেনি মেরিনের শরীরে হাত দেয়, বেনি বুঝতে পারে মেরিন এখনও জীবিত। এই জন্য বেনি অ্যান্টনিকে ডাকে। অ্যান্টনি বলে এখন যদি লেকে ফেলে দেই সবাই ভাববে আত্মহনন করেছে। এরপর বেনি রনিকে পাশে ডেকে বলে, তোর মা মারা গেলে তুই 40 কোটি টাকা সম্পত্তি পাবি। আগে তোর সাথে ডিল ছিল 20%, কিন্তু এখন 50% দিতে হবে। রনি অবশ্য তাতেই রাজি হয়ে যায়। তবে বেনি প্ল্যান করে, আমি আত্মহননের একটি স্টোরি বানাবো, আর 2 দিন পর তোকে অ্যারেস্টও করব। এরপর আমার লয়ার তোকে ইজিলি বেল করাবে, আস্তে আস্তে সবাই সব ভুলে যাবে। রনি তখন অ্যান্টনির বিষয়ে জানতে চাইলে বেনি জানায়, ও আমার হয়ে অনেক কাজ করেছে, যদি ধরা পড়ে যায় ও নিজের উপর সব দোষ নিয়ে নেবে, কোনো সমস্যা নেই। মূলত এজন্যই অ্যান্টনি নিজের উপর সব দোষ নিয়ে নিয়েছে। এরপর তারা মেরিনকে তুলে নিয়ে ওই লেকের মধ্যে ফেলে দিয়েছিল। এই ছিল মূলত আসল রহস্য। তবে প্রশ্ন করতে পারেন, বেনি আর রনির মধ্যে সম্পর্কটা কি? মূলত বেনি রনির পালিত বাবার দুঃসম্পর্কের আত্মীয়। রনির বাবার সম্পত্তির লোভেই বেনি রনিকে নিয়ে সমস্ত প্ল্যান সাজিয়েছিল। এরপর শঙ্কর ডিসিপির কাছে সব কিছু তুলে ধরে এবং এই কেসটি সলভের ফুল ক্রেডিট আনন্দকেই দেয়। ডিসিপিও বলে, তুমি পুলিশকে কেস সলভ করতে সাহায্য করেছ, তোমার জবের বিষয়টাও রিকনসিডার করা হবে। কিন্তু আনন্দ বলে, না ম্যাডাম, তার দরকার নেই। কেরালা পুলিশে ঢোকার জন্য আমি মেন্টালি ফিট না, আর ফিট হতে হলে আমাকে আমার মাকে ভুলে যেতে হবে, আর আমি কখনোই তা পারবো না। কেসটি সলভ করে মেরিনের খুনিদের ধরিয়ে দেয়। মেরিনের বাবা মাও আনন্দের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করে। পরিশেষে শঙ্করও আনন্দকে থ্যাংক ইউ বলে চলে যাচ্ছিল। তবে যাওয়ার সময় বলে, জানি না তোমার মা এখন কোথায় আছে, তবে যেখানেই থাক তোমার মাকে আমার স্যালিউট। আসলে যে সন্তানের মাথায় মায়ের হাত থাকে সে সন্তান কখনোই কোথাও আটকায় না। আনন্দ তারই বাস্তব প্রমাণ। মা পাশে থাকলে কিনা সম্ভব। আসলে পৃথিবীতে সবথেকে বড় যোদ্ধাই হচ্ছে মা। আর আনন্দ শুধুমাত্র মায়ের স্মৃতি ধরে রাখতে সে তার স্বপ্নকে বলিদান দিয়েছে। কজন সন্তান এটা করে? পৃথিবীর প্রতিটা মাকেই সৃষ্টিকর্তা সুস্থ রাখুক, ভালো রাখুক, এই কামনায় আজকের মতো শেষ করছি। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট অবশ্যই জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুল করবেন না। দেখা হবে অন্য কোনো মুভি বা সিরিজের এক্সপ্লেনেশন ভিডিওতে।